ভাবুন তো, সকালবেলা অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে ফোনটা চার্জে বসানো পর্যন্ত যে প্রযুক্তিটার উপর আমরা ভর করে প্রতিটা সেকেন্ড বাঁচছি, সেটা যদি হুট করে একদিন অদৃশ্য হয়ে যায়, কি হবে বলুন তো? উত্তরটা খুব সোজা। আজকের এই ঝলমলে ড্যাশিং আধুনিক সভ্যতাটা ঠিক এক মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়বে। না না, কোনো সাইফাই সিনেমার গল্প বলছি না, আজ কথা বলছি সিলিকনের তৈরি সেই অতি ক্ষুদ্র জাদুকরকে নিয়ে, যাকে ছাড়া আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশের রকেট সবটাই একখণ্ড জড় পদার্থ ছাড়া না আর কিছু নয়। সেমি কন্ডাক্টর, গোটা পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসার একদম প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা এই ট্রিলিয়ন ডলারের শিল্প আজ শুধু বিশ্ব রাজনীতির মূল চালিকা শক্তি নয়, ভারতের টেক বিপ্লবেরও নতুন রণক্ষেত্র। কিন্তু আজ আমরা শুধু আমেরিকা, তাইওয়ান কিংবা চীনের গল্প শুনবো না। আজ আমরা এমন একটা সমীকরণের হিসেব মেলাবো যা আপনাকে চমকে দেবে। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি সীমান্ত রাজ্য ত্রিপুরা, যেখানে রয়েছে দেশের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে, সেখানকার মাটিকে কি বদলে দেওয়া সম্ভব আগামী দিনের টেক হাবে? 87%-এরও বেশি সাক্ষরতার হার আর অগাধ জল বিদ্যুৎ সম্বল করে ত্রিপুরা কি পারবে গ্লোবাল চিপ বিপ্লবের নতুন ভর কেন্দ্র হয়ে উঠতে? চলুন একজন জিওপিজিস্টের চোখ দিয়ে গভীরে গিয়ে আসল সত্যটা উন্মোচন করা যাক। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। শুরুতেই বলে রাখা ভালো, যে আলোটা জ্বলছে বলে আপনি এই ভিডিওটা দেখছেন, যে ফোনটায় আঙ্গুল ছোঁয়াচ্ছেন, কিংবা যে ঘড়িটা আপনার হৃদস্পন্দনের হিসেব রাখছে, তাদের সবার পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য জাদুকর। হ্যাঁ, অদৃশ্য জাদুকর। সে আর কেউ নয়, সেমি কন্ডাক্টর। আজকের আধুনিক সভ্যতার অদৃশ্য মেরুদণ্ড হলো এই সেমি কন্ডাক্টর। বিশ্বাস না হলে একটা তথ্য দিই, গোটা বিশ্বজুড়ে যতগুলো ব্যবসা বা শিল্প আছে, তার মধ্যে সব থেকে লাভজনক প্রথম 5টির মধ্যে একেবারে বুক চিতিয়ে জায়গা করে নিয়েছে এই সেমি কন্ডাক্টর শিল্প। ভাবছেন এ আবার কেমন জাদুকর? এরা কিন্তু সামনে আসে না, এরা কাজ করে পর্দার আড়ালে, নেপথ্যে থেকে। আর এদের কাজের নিখুঁত ধরন কেমন জানেন? একেবারে পারমাণবিক নির্ভুলতা। বিদ্যুৎ আর তথ্যের যে বিপুল প্রবাহ, তাকে সেকেন্ডের ভগ্নাংশে একদম মেপে মেপে চালনা করে এরা। একবার কল্পনা করুন তো, হঠাৎ করে যদি পৃথিবীর সব সেমিকন্ডাক্টর অচল হয়ে যায়, কি হবে? উত্তরটা খুব সোজা। আমাদের এই ঝলমলে আধুনিক সমাজটা ঠিক এক মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যাবে, পুরোপুরি থমকে যাবে জীবন। কারণ আমাদের দৈনন্দিন অস্তিত্বের অনুপরমাণুতে জলের মতো ছড়িয়ে রয়েছে এই বস্তুটা। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারাদিন যে সব গ্যাজেট আমরা অনবরত ব্যবহার করছি, তার প্রায় প্রতিটার ভেতরে দিন রাত কাজ করে চলছে এই সেমিকন্ডাক্টর লজিক আর মেমোরি চিপ। আপনার হাতের স্মার্টফোন কিংবা কোলের ল্যাপটপটার কথাই ধরুন না, ওগুলোর ভেতরে বসানো থাকে একটা বিশেষ চিপ, যাকে বলে সিস্টেম অন চিপ, SoC। সিলিকনের মাত্র একটা একক স্তর, আর তার ভেতরে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো হাজার হাজার ট্রানজিস্টর ঠাসা রয়েছে। স্ক্রিনে আপনার একটা ছোট্ট টাচ, 5G সেলুলার নেটওয়ার্কের ঝড়ের গতি, কিংবা ফোনের AI ক্যামেরা যে মুহূর্তে আপনার ছবিটাকে সুন্দর করে তুলছে, এই সব কিছুর হ্রাস কিন্তু ওই ধরে রেখেছে ওই সিলিকনের টুকরোটাই। আর কবজিতে বাঁধা ওই স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকার আপনার হৃদস্পন্দন মাপা, হেঁটে যাওয়া, প্রতিটা পদক্ষেপ গুনে রাখা, আর ব্লুটুথের মাধ্যমে নিমেষে ফোনে সেই তথ্য পাঠিয়ে দেওয়া, এসব কারসাজি অত্যন্ত কম শক্তিতে চলা সেমিকন্ডাক্টর মাইক্রো কন্ট্রোলারের। ঘরের ভেতরে নজর ফেরাবেন, সেখানেও একই গল্প। রেফ্রিজারেটর, আধুনিক ফ্রিজগুলো ভেতরে কতটুকু তাপমাত্রা বদলাচ্ছে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলে। চিপের সেন্সর ধরে নিয়ে কুলিং চক্রটাকে এমনভাবে কমায় বাড়ায় যাতে বিদ্যুতের বিল কম আসে। মাইক্রোওয়েভ বা রাইস কুকার, খাবার যাতে পুড়ে না যায় বা কাঁচা না থাকে, তার তাপীয় আউটপুট হুবহু মেপে রান্না নিখুঁত করে ভেতরের ওই মাইক্রো কন্ট্রোলার। ওয়াশিং মেশিন, জামা কাপড় কাচতে দিলেন, ভেতরে থাকা চিপটা এক নিমেষে কাপড়ের ওজন মেপে ফেলবে, তারপর নিজে থেকে ঠিক করে দেবে কতটা জল লাগবে, কতটা ডিটারজেন্ট, আর কত স্পিডে জামা কাপড় ঘুরবে। LED বাল্ব,
মাথার উপরের ওই মিষ্টি আলোটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টর ডায়োড, যা কারেন্টকে সরাসরি আলোতে বদলে দেয় আর পুরনো যুগের বাল্বের তুলনায় কম করে 80% বিদ্যুৎ বাঁচিয়ে দেয়। গাড়ির চাকা ঘোরানিতেও কিন্তু এদের কেরামতি। তেল পেট্রোলের প্রথাগত গাড়ি হোক কিংবা আজকের ইভি জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করা, ব্যাটারির আয়ু বাড়ানো থেকে শুরু করে ইলেকট্রনিক পাওয়ার ট্রেন চালানো, সবই নিয়ন্ত্রণ করে এই চিপ। এমনকি আপনার পকেটের টাকাটাও এদের হাতে সুরক্ষিত। এটিএম থেকে ক্যাশ তুলছেন, ডেবিট কার্ড সোয়াইপ করছেন, নাকি দোকানে গিয়ে ঝটপট ইউপিআই কিউআর কোড স্ক্যান করছেন, ওই প্রতিটা লেনদেন মুহূর্তের মধ্যে এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখছে হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল বা সিকিউর এনক্লেভ চিপ। আর চিকিৎসা বিজ্ঞানের কথা তা তো না বললেই নয়। মানুষের জীবন বাঁচানোর মূলে এখন সেমিকন্ডাক্টর। রোগ নির্ণয়ের নিখুঁত ভরসা এনে দিয়েছে এই প্রযুক্তি। মানুষের শরীরের ভেতরে বসানো পেসমেকার কিংবা ইনসুলিন পাম্পের কথা ভাবুন। সেখানে এমন সব উচ্চমানের ও স্বল্প শক্তির চিপ ব্যবহার করা হয় যা টানা 10 বছরেরও বেশি সময় ধরে মানব দেহের ভেতরে বিন্দুমাত্র ত্রুটি ছাড়া একদম নিখুঁতভাবে কাজ করে যেতে পারে। ভাবা যায় একটা অতি ক্ষুদ্র উপাদান আমাদের জীবনের কতটা গভীরে শিকড় ছড়িয়ে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে সেমিকন্ডাক্টর কিভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে তার একটা সার্বিক ছবি আমরা পেলাম। কিন্তু প্রশ্ন হলো, এই সেমিকন্ডাক্টর শিল্পটা আসলে কি? সহজ কথায় এটি হলো বিশ্বের এমন সব কোম্পানির একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক যারা ট্রানজিস্টর, মাইক্রোচিপ এবং ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির নকশা তৈরি করে, এগুলো নির্মাণ করে এবং এদের কার্যকারিতা পরীক্ষা করে। বিজ্ঞানটা একটু বুঝে নেওয়া যাক। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হলো প্রধানত সিলিকন দিয়ে তৈরি এমন এক পদার্থ যার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা রবারের মতো কোনো ইনসুলেটরের চেয়ে বেশি, কিন্তু খাঁটি তামার মতো পরিবাহীর চেয়ে কম। ইঞ্জিনিয়াররা ডোপিং প্রক্রিয়ার মাধ্যমে না এই পদার্থের ভেতরে মেপে মেপে নির্দিষ্ট পরিমাণে উপাদান বা অশুদ্ধি মিশান। এর ফলে এই পদার্থটিকে একটি অত্যন্ত নির্ভুল ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করা হয়। আর এই অতি ক্ষুদ্র সুইচগুলি আজকে সমস্ত ইলেকট্রনিক প্রযুক্তির প্রধান মস্তিষ্ক। পদার্থবিদ্যার একটি সাধারণ ধর্ম কিভাবে বিশ্ব অর্থনীতির বহু ট্রিলিয়ন ডলারের মেরুদণ্ড হয়ে উঠল, সেই ইতিহাসটি দারুণ রোমাঞ্চকর। ভ্যাকিউম টিউবের যুগ 1900 থেকে 1940 দশক। ইলেকট্রনিক্স তখন পুরোপুরি নির্ভর করত কাচের বাল্বের মতো দেখতে ভ্যাকুয়াম টিউবের উপর। এগুলো আকারে ছিল বিশাল, খুব ঠুনকো, প্রচুর বিদ্যুৎ টানত এবং প্রচন্ড তাপ তৈরি করত। 1964 সালের এনিয়াক কম্পিউটারের কথাই ধরুন। 18,000 ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি সেই কম্পিউটার রাখতে পুরো একটা বড় ঘর লেগে যেত, আর ঘন ঘন টিউব পুড়ে গিয়ে পুরো সিস্টেম অচল হয়ে পড়তো। এরপর 1947 থেকে 1970 দশক, যুগান্তকারী আবিষ্কার ও মূল্যের সূত্র। 1947 সালের ডিসেম্বরে ওয়েল ল্যাবরেটরিতে জন ভার্জিন, ওয়াল্টার ব্রাটিং এবং উইলিয়াম শকিল জার্মেনিয়াম ব্যবহার করে পয়েন্ট কন্ট্যাক্ট ট্রানজিস্টর আবিষ্কার করেন। ইতি ঘটল ভ্যাকুয়াম টিউব যুগের। এরপর 1958 সালে জ্যাক কিলভি এবং রবার্ট নয়েজ সিলিকনের একটা একক টুকরোতে একাধিক ইলেকট্রনিক উপাদান যুক্ত করে তৈরি করলেন প্রথম আইসি। 1965 সালে ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা গর্ডন মুর এক ঐতিহাসিক পর্যবেক্ষণ প্রকাশ করলেন, যা মুরের সূত্র নামে পরিচিত। তিনি দেখালেন প্রতি বছর একটা চিপে থাকা ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, যার ফলে প্রসেসিং ক্ষমতা হু হু করে বাড়ছে এবং উৎপাদন খরচ কমে আসছে। এই সময়ই চালু হয় ফটোলিথোগ্রাফি, যেখানে আলো ব্যবহার করে সিলিকন ওয়েফারের পর জটিল সার্কিটের নকশা খোদাই করা হয়। 1971 সালে ইন্টেল বাজারে আনে বিশ্বের প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর ইন্টেল 404। একটি মাত্র চিপে পুরো সিপিইউকে বসিয়ে সূচনা হলো পার্সোনাল কম্পিউটারের বিপ্লব। এরপর 1980 থেকে 2000 দশক, 80-র দশকে পূর্ব এশিয়ার নিঃশব্দে চিপ শিল্পের বড় পরিবর্তন ঘটে গেল। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান বড় উৎপাদক হিসেবে উঠে এসে আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানালো। 1987 সালে মরিস চ্যাং গড়ে তুললেন টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যা বিশ্বের প্রথম পিওর প্লে ফাউন্ড্রি। এরা নিজেরা কোনো চিপ ডিজাইন করতো না, শুধু অন্যান্য কোম্পানির নকশা অনুযায়ী চিপ তৈরি করে দিত। এর উপর ভিত্তি করেই 90-এর দশকে শুরু হয় ফেবলেস বিপ্লব। এনভিডিয়া, এএমডি কিংবা কোয়ালকমের মতো সংস্থাগুলো চিপ তৈরির বিপুল খরচে না গিয়ে শুধুই আর্কিটেকচার বা ডিজাইনে জোর দিল, আর মূল উৎপাদনের দায়িত্ব সঁপে দিল এশিয়ার এই মেগা ফাউন্ড্রিগো লোকে।
আজ আমরা পৌঁছে গেছি পদার্থবিজ্ঞানের একেবারে শেষ সীমায়। আধুনিক চিপগুলোতে ট্রানজিস্টরের আকার এখন একক সংখ্যার ন্যানোমিটারে মাপা হয়, অর্থাৎ যা মাত্র কয়েকটি পরমাণুর সমান চওড়া। বিশাল ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং সামলাতে এখন সাব 3 ন্যানোমিটার নোডের মতো পারমাণবিক সীমান্তে কাজ চলছে। এবার আসা যাক ভারতের নিজস্ব যাত্রাপথে। ভারত কিন্তু গতকাল বা আজ এই চিপ তৈরির লড়াইয়ে নামেনি। চেষ্টা শুরু হয়েছিল বেশ আগেই। 1984 সালে প্রতিরক্ষা ও মহাকাশের মতো অতি সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহারের জন্য চণ্ডীগড়ে গড়ে তোলা হয় সেমিকন্ডাক্টর কমপ্লেক্স লিমিটেড, SCL। লক্ষ্য ছিল চিপ উৎপাদনে স্বাবলম্বী হওয়া। কিন্তু 1989 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের সেই প্রাথমিক হার্ডওয়্যার উচ্চাকাঙ্ক্ষাকে মারাত্মক ধাক্কা দেয়। পরের দুটো দশক অর্থাৎ 1990 থেকে 2010 সাল পর্যন্ত চিপ কারখানা বা ফ্যাব তৈরির কাজ ভারতে থমকে ছিল। তবে এই সময়ই ভারতের আসল শক্তি, তার বিশাল সফটওয়্যারের মেধা সামনে চলে আসলো। ইন্টেল, AMD, কোয়ালকম বা এনভিডিআর এর মতো বৈশ্বিক প্রযুক্তি দানবরা বুঝতে পারলো ভারতীয় প্রকৌশলীরা ভ্যারি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা VLSI এবং আর্কিটেকচারাল ডিজাইনে কতটা পারদর্শী। ফলে বিশ্বজুড়ে যত চিপ ডিজাইন ইঞ্জিনিয়ার কাজ করেন তার প্রায় 20% চলে যান ভারতের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ কিংবা নয়ডার কেন্দ্রগুলো থেকে। মেধা ভারতে থাকলেও ভারী উৎপাদন কিন্তু রয়ে গেল সেই পূর্ব এশিয়াতেই। তবে সম্পূর্ণ আমদানিকৃত চিপের উপর নির্ভর করার মধ্যে যে কি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি আছে তা ভারত সরকার সময়মতো উপলব্ধি করে। সেই উদ্দেশ্য শুরু হয় আর্থিক অনুদান পুষ্ট ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ISM মিশনের প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয় 76,000 কোটি টাকা। আর সম্প্রতি মিশন 2 এর জন্য বাজেট অনুমোদন দেওয়া হয়েছে আরো 1,27,000 কোটি টাকা। এই বিশাল বিনিয়োগের হাত ধরে ভারত এখন শুধু ডিজাইন সেন্টার নয়, বরং চিপের মূল ভৌত হার্ডওয়্যার উৎপাদক দেশে রূপান্তরিত হচ্ছে। একাধিক বাণিজ্যিক উৎপাদন কেন্দ্র ইতিমধ্যে কাজ শুরু করেছে। বর্তমান ভারতে এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম 3টি প্রধান ভাগে ভাগ হয়ে কাজ করছে। 1 ডিজাইন, 2 ম্যানুফ্যাকচারিং বা ফেবস, 3 প্যাকেজিং ও টেস্টিং। কৌশলগতভাবে এই কাজগুলো গুজরাট, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হয়েছে। এবার বলবো এই মানচিত্রে ত্রিপুরা রাজ্যের স্থান কোথায়। দেশের তৃতীয় ক্ষুদ্রতম এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির দিকে তাকালে একটা ভিন্ন ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা চোখে পড়ে। চারদিকে স্থলবেষ্টিত এই রাজ্যের উত্তর, পশ্চিম ও দক্ষিণ 3 দিকেই রয়েছে বাংলাদেশের সঙ্গে 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। ঐতিহাসিকভাবে ত্রিপুরা ভারতের মূল ভারী শিল্প করিডোরগুলো থেকে কিছুটা বিচ্ছিন্ন। স্বাভাবিকভাবেই যোগাযোগ ও বিশাল রাসায়নিক পরিকাঠামোর অভাবে ত্রিপুরা হয়তো গুজরাটের মতো কোটি কোটি ডলারের উচ্চমানের সিলিকন ফেব্রিকেশন ইউনিট বা ফেব বসাতে পারবে না, কিন্তু সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক ইকোসিস্টেমের কিছু নির্দিষ্ট অংশ নিশ্চয়ই সেখানে পরিকল্পনা করা সম্ভব, যা এই রাজ্যের এই অনন্য ভৌগোলিক অবস্থানের সঙ্গে একদম খাপ খেয়ে। তাহলে মূল প্রশ্ন হলো, ত্রিপুরা কি সুযোগকে বাস্তবে রূপান্তর করতে পারে? একটু বিশদে দেখা যাক তাহলে। নাম্বার 1, ডেটা হাইওয়ে ও ডিজিটাল চিপ ডিজাইন। মুম্বাই এবং চেন্নাইয়ের পর আগরতলাতেই রয়েছে ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে। বাংলাদেশের কক্সবাজার হয়ে আসা এই অবিশ্বাস্য দ্রুতগতির এবং অতি স্বল্প বিলম্ব মানে লো ল্যাটেন্সির ইন্টারনেট সংযোগ ত্রিপুরার অন্যতম বড় শিল্প। ভূকম্পজনিত ঝুঁকি বা জমির মতো ভৌগোলিক সীমাবদ্ধতা ডিজিটাল চিপ ডিজাইনের ক্ষেত্রে কোনো বাধাই নয়। এখানে প্রয়োজন কেবল নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট, বিদ্যুৎ এবং আধুনিক প্রযুক্তি। আগরতলায় সহজে বিশেষায়িত ভ্যারি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ডিজাইন সেন্টার, ইলেকট্রনিক ডিজাইন, অটোমেশন, টুল অপারেশন এবং ইন্টারনেট অফ থিংস সফটওয়্যার ডেভেলপমেন্ট হাব তৈরি করা। 2 হলো মানব সম্পদ ও DLI প্রকল্প। ত্রিপুরার সাক্ষরতার হার 87% বেশি, যা জাতীয় গড়ের তুলনায় যথেষ্ট ভালো। এছাড়া রাজ্যে রয়েছে NIT আগরতলার মতো নামী প্রকৌশল প্রতিষ্ঠান। চিপ ডিজাইনের আসল মূলধনই হলো মানুষের মেধা ও চিন্তা শক্তি। ভারত সরকারের ডিজাইন লিঙ্ক ইন্টেন্সিভ প্রকল্পের সুবিধা নিয়ে আগরতলায় চিপ ডিজাইন সেন্টার গড়ে তোলা এবং স্থানীয় প্রকৌশলীদের এই ক্ষেত্রে দক্ষ করে তোলা সম্পূর্ণ বাস্তবসম্মত। নাম্বার 3, ব্যাক অ্যান্ড প্যাকেজিং বা অ্যাসেম্বলি টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং। সিসমিং জোন 5A অবস্থানের কারণে ত্রিপুরায় ফ্রন্ট অ্যান্ড সিলিকন ফেব্রিকেশন বা ভারী চিপ উৎপাদন কেন্দ্র করা হয়তো ঝুঁকিপূর্ণ, কিন্তু চিপ তৈরির শেষ ধাপ অর্থাৎ ব্যাক অ্যান্ড প্যাকেজিং এর জন্য ত্রিপুরা আদর্শ। এখানে কাঁচা সিলিকন ওয়েফার কেটে তার দিয়ে জুড়ে নিরাপদে প্যাকেজিং এবং টেস্টিং করা হয়।
মূল ফ্যাব বা কারখানার তুলনায় প্যাকেজিং ইউনিটে প্রাথমিক মূলধন অনেক কম লাগে এবং জলের ব্যবহারও অত্যন্ত সীমিত। সবচেয়ে বড় কথা, লিথোগ্রাফি স্ক্যানার মেশিনের মতো এই প্যাকেজিং ইউনিটগুলো অতিমাত্রায় কম্পন সংবেদনশীল নয়, ফলে মাঝারি মাত্রার কম্পনেও এগুলো সচল রাখা সম্ভব। এছাড়া ত্রিপুরার উদ্ধৃত বিদ্যুৎ, প্রচুর জল সম্পদ এবং তুলনামূলকভাবে সস্তা জমি প্যাকেজিং হাব তৈরির খরচ অনেকটাই কমিয়ে দেয়। 4 হলো বিশেষায়িত কাস্টম সেন্সর প্যাকেজিং। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং ইন্দো প্যাসিফিক ভূ রাজনৈতিক করিডোরে অবস্থান করায় ত্রিপুরার জন্য প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স এবং মহাকাশ প্রযুক্তির যন্ত্রাংশ প্যাকেজিং এর দারুণ সুযোগ রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বিশাল রাবার ও আগর কাঠ চাষের কথা মাথায় রেখে স্থানীয় কৃষির উপযোগী এনভায়রনমেন্টাল সেন্সর বা কাস্টম প্যাকেজিং ইউনিট ভাবা যেতে পারে। এই জাতীয় উচ্চমানের চিপ ও সেন্সরের আয়তন ও ওজন অত্যন্ত কম হয়, যা আগরতলা বিমানবন্দর ব্যবহার করে সহজেই দেশের যে কোনো প্রান্তে সরবরাহ করা সম্ভব। অতএব ছবিটা পরিষ্কার, সেমিকন্ডাক্টর শিল্পের অতি উন্নত সিলিকন ফ্যাব হয়তো ত্রিপুরায় সম্ভব নয়, কিন্তু ব্যাক এন্ড প্যাকেজিং এবং চিপ ডিজাইনের মতো অত্যন্ত লাভজনক ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনা অপরিসীম। প্রয়োজন শুধু একটু সুদূর প্রসারী ভিশন, রাজনৈতিক সদিচ্ছা এবং সংশ্লিষ্ট মহলের ত্রিপুরার এই অনন্য সম্ভাবনাগুলোকে সঠিকভাবে তুলে ধরা। বিশ্ব চিপ বিপ্লবের এই জোয়ার থেকে ত্রিপুরা কিন্তু কোনোভাবেই পিছিয়ে থাকার মতো রাজ্য নয়। সবশেষে 3টি জরুরি কথা বলার রয়েছে। নাম্বার 1, পদার্থবিজ্ঞানের নিয়মে সিলিকন কিন্তু কেবল একটা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর নয়। সঠিক উত্তাপ আর রাজনৈতিক সপ্রভ অনুঘটক পেলে এটিই কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির সেরা পরিবাহী হয়ে উঠতে পারে। কারণ ভূগর্ভের টেকটনিক প্লেট যেভাবেই নড়াচড়া করুক না কেন, সঠিক ব্যাক অ্যান্ড প্যাকেজিং এর আর ডিভাইন হাবে ভর করে ত্রিপুরার এই চিপ ইকোসিস্টেম থাকবে একদম অটল ও কম্পনহীন। আর নাম্বার 3, তাই আগরতলার আন্তর্জাতিক ডেটা হাইওয়ে ধরে যদি সঠিক সময়ে এই মেধার আদান প্রদান শুরু করা যায়, তবে আন্তর্জাতিক চিপ মানচিত্রে ত্রিপুরা কিন্তু কেবল দর্শক হয়ে থাকবে না, হয়ে উঠবে গেম চেঞ্জার। বিষয়টি নিয়ে ভাবুন, এই ভিডিওটা আরো বেশি করে শেয়ার করে অন্যকে ভাবার সুযোগ দিন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নয় যথেষ্ট।